আজ এলিমেন্টারি ডিজিজের সপ্তম রোগ ইউটিউবে আলোচনা করার চেষ্টা করব, সুতরাং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। প্রশ্ন আসছে যে কনস্টিপেশন কাকে বলে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, এবং এই রোগটাকে রোগ হিসেবেই আমরা এখনও চিন্তা করি না, কারণ এটা অন্য কোনো রোগের কারণে অথবা নানা রকমের কারণে সেটা হতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং মায়াজমেটিক ভিত্তিতে কি করে আমরা ওষুধ নির্বাচন করে এলএম পদ্ধতিতে প্রয়োগ করে এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারি, সেটা নিয়ে আলোচনা। চলে আসি তাহলে। কনস্টিপেশন মানি পায়খানা কষা, অথবা নিয়মিতভাবে পায়খানা না হওয়া, অথবা 2-4 দিন 5 দিন পর হওয়া, অথবা সপ্তাহে একবার হওয়া, যাই কিছু বলি না কেন সবই কনস্টিপেশনের ভিতরেই পড়ে। এবং কনস্টিপেশনের কারণগুলো অনেকগুলো কারণে হয়ে থাকে। প্রথম কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে হ্যাবিচুয়াল কনস্টিপেশন, অর্থাৎ আপনি যদি নিয়মিতভাবে পায়খানা না করেন, অথবা পায়খানার বেগ তোলার সঙ্গে না যান, অথবা পায়খানার জন্য আপনার মানসিকভাবে তৈরি না থাকেন, তাহলে সেটা সিস্টেমেটিক্যালি হয়ে থাকে এবং বংশগতির কারণে হয়ে থাকে। এবং অনেক সময় বসে কাজ করা এবং বসে কাজ করার কারণে দৈহিক পরিশ্রম কম, হজম শক্তি কমে যায়, তখনই কনস্টিপেশনটা হয়। তো যে কারণে হোক না কেন, এবং যেই কারণেই হোক না কেন, আমরা আমাদের ওষুধগুলো সেইভাবে নির্বাচন করার চেষ্টা করব। তারপরে লক্ষণ, কি কি লক্ষণ হতে পারে, অর্থাৎ অন্য পেশির কারণে, অথবা ইন্টেস্টাইনের যেই সিস্টেম, সেই সিস্টেমের যদি পেশির দুর্বলতা থাকে তাহলে হতে পারে, এবং মলদ্বারে যদি নালীঘা থাকে, অশ্বের ব্যায়াম থাকে, অথবা পিত্তের ট্রাভেলস থাকে, যে কোনো কারণের সঙ্গে যুক্ত হয়েই এই কনস্টিপেশনটা হতে পারে। এটা একটা অনিয়মের ভিতরে পড়ে এবং অন্য কোনো কারণের রোগের কারণে হতে পারে। যেমন আমি বললাম যে আলসার, অথবা পাইলস, অথবা পিত্তে ট্রাভেলস, পিত্তে পাথর, এই সকল কারণে এগুলো হতে পারে। যে কারণে হোক, আমরা চলে আসি আমাদের ওষুধগুলো কিভাবে আমরা নির্বাচন করব। হোমিওপ্যাথিক একটা কথা আছে যে চির রোগ আর তরুণ রোগ, অর্থাৎ কনস্টিপেশনটা কয়দিনের, কখন থেকে আরম্ভ হলো, অথবা দীর্ঘদিন ভুগলেন কিনা, অথবা 2-1 দিনের জন্য কনস্টিপেশন হলো কিনা। সে কারণে প্রথমেই আমি জানতে চেষ্টা করব রোগটা তরুণ রোগ কিনা এবং ক্রনিক ডিজিজ কিনা। তরুণ রোগ যদি হয়, আমরা 2-4টা ওষুধের কথা বলার চেষ্টা করব, কারণ অনেকগুলো ওষুধ আছে, লক্ষণ ভেদে ওষুধগুলো দেওয়া যায়। ওষুধগুলো ইউটিউবে ভিডিও আছে প্রত্যেকটা ওষুধের উপরে, সেই ভিডিওগুলো দেখার আহ্বান জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই যে বললাম যে সিম্পল ওষুধগুলো কি আসতে পারে, প্রথমে আমি 3টে ওষুধের নাম বলবো, যেগুলি কনস্টিপেশনের অ্যাকুয়েট ডিজিজ, অথবা কোনো কারণে যদি হয়, যেমন নাক্স, সিম্পল কারণে, অনিয়মের কারণে, অথবা আলস্য জীবন, পরিশ্রম কম এবং রাত্রে জাগরণ থাকা, এ সকল কারণে, অতিরিক্ত মশলা জাতীয় জিনিস খাওয়া, আর ব্রায়োনিয়া, শক্ত মল এবং মল কিছুতেই বেগও হয় না, এই আর একটা হচ্ছে ইগনিশিয়া, ম্যাকফস। এই 3-4টা ওষুধের কথাই মনে রাখলেই তরুণ রোগে আপনি অনায়াসেই উপকার পাবেন। কিন্তু দীর্ঘদিন যদি ভুগে যায়, দীর্ঘদিন কারণে যদি তার শরিক মায়াজামটা থাকে, তাহলে শরিক মায়াজামের কারণে এই রোগগুলো কনস্টিপেশনের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে থাকে, তখনই সমস্যা হয়, তখনই ওষুধ প্রয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এবং চিকিৎসা করাও অনেকটা কঠিন হয়ে পড়ে। সে কারণে মায়াজমেটিক ভিত্তিতে অথবা কেস টেকিং নিয়ে আপনি যখন বুঝবেন কারো শরীরে কতটুকু পার্সেন্টেজ শরিক, সাইকোটিক, সিভিলিটিক অথবা টিউবারকুলোসিস মায়াজাম আসে, সেই হিসাবে ওষুধগুলো ভাগ করে প্রয়োগ করার চেষ্টা করবেন। তাছাড়াও নানা রকমের লক্ষণের ভিত্তিতেও কিছু কিছু ওষুধ আছে যেগুলি প্রয়োগ করা যায়। আমরা প্রথমেই চলে আসি শরিক মায়াজামের। যদি আমরা রোগী পাই, অথবা তার কেস হিস্ট্রি নিয়ে তার দেখলাম স্কিন ডিজিজ আছে, এবং সেটা স্কিন ডিজিজ ভালো হওয়ার পরেও তার এই কনস্টিপেশনটা ভালো হচ্ছে না, তাইলে আপনি
কতকগুলো ওষুধের কথা মনে করতে পারেন। শরিক মায়াজামের ভিত্তি করে ওষুধগুলো আমি ক্রমান্বয়ে বলে যাচ্ছি, আপনারা স্মরণ রাখার চেষ্টা করবেন। প্রথমেই শরিক মায়াজামের যে ওষুধগুলো আসে সেটাকে আমরা সালফার বলবো, অর্থাৎ শরিক নামের রাজা বলা হয়। অর্থাৎ আমরা যদি শরিকের 1 নম্বর বা রাজা বলি তাহলে সালফারকে বলা যায়। দ্বিতীয়ত কনস্টিপেশনের জন্য অ্যালুমিনা, তৃতীয় ক্যালকেরিয়া ফস, চতুর্থত গ্রাফাইটিস, সরিনাম এবং এপিস। এই কয়েকটা ওষুধ শরিক মায়াজামের থাকলে আমরা লক্ষণ দৃষ্টি ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি, শরিক মায়াজামের পরে আসে সাইকোসিসের উপরে 2-3টে মেডিসিনেই সবচেয়ে বেশি থাকে এবং সেগুলো আমরা প্রয়োগ করতে পারি লক্ষণের উপরে ভিত্তি করে। তাহলে চলে আসি, প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে থুজা, কারণ থুজাকেও সাইকিয়াট্রিকের রাজা বলা হয়। কারণ যত রকমের রোগ থাকুক না কেন, সাইকোসিসের মায়াজাম থাকলেই আমরা থুজা দিয়া সেটা শেষ করার চেষ্টা করব। তারপরে যেটা আসে সেটা ন্যাট্রানসাল, অর্থাৎ পিত্তের ট্রাভেলসে যদি কোনো রকমের কনস্টিপেশন হয়ে থাকে অথবা পায়খানা নিয়মিত না হয় তাহলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তারপরে গ্রাফাইটিস। এই কয়েকটা ওষুধের কথাই আমরা মনে রাখার চেষ্টা করব সাইকোসিস মায়াজামের উপরে। তারপরে সিফিলিটিক মায়াজামের যে ওষুধগুলো আসে সেটা সাইলেশিয়া, ক্যালিব্র্যাকম, সিফিলিনাম, এই কয়েকটা ওষুধ আসতে পারে। তারপরে টিউবারকুলোসিস মায়াজামের আমরা জানি লাইকোপোডিয়াম, ফসফরাস, ক্যালকেরিয়া কার্ড এবং হাইড্রোসিস কেন একটা ওষুধ এই টিউবারকুলোসিস মায়াজামের কনস্টিপেশনের বেলায়, এটাও আমরা মনে রাখার চেষ্টা করব। অনেক সময় খাওয়ার রুচি নাই, খেতে চায় না, বা খেলেও বমি বমি ভাব, অথবা খাওয়ার আগ্রহ নাই, ওজনটা কমে যাচ্ছে, দিন দিনই তার খাওয়ার কোনো আগ্রহ নেই গতি, তখন আমরা হাইড্রোসিস স্ক্যানটা আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় এই ছাড়াও যে ওষুধগুলো 8টা ওষুধের নাম বলবো যেগুলি লক্ষণ ভেদে আমরা অন্য কোনো ওষুধ প্রয়োগ করতে পারি। যেমন প্লাটিনাম, সামান্য মলত্যাগ, অর্থাৎ প্লাটিনামের নিজস্ব লক্ষণ আছে, সেই লক্ষণ কোনো রোগীর কাছে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা সেই ওষুধটা প্রয়োগ করতে পারি। বিশেষত এই ওষুধটা অনেকটা মহিলাদের উপরে সেটা ব্যবস্থা করা হয়। যাদের অহংকারী মহিলা, সেই সব মহিলার যদি কনস্টিপেশন থাকে তাহলে আমরা এই ওষুধ প্রয়োগ করতে পারি। প্লাম্বাম মেটালিকাম, অর্থাৎ এই ওষুধটাও খুবই প্রয়োজনীয় কনস্টিপেশনের বেলায়। তারপরে ওপিয়াম হাইড্রাস্টিসের কথা আগে বলা হয়েছে। সেলেনিয়াম, অনেক সময় আঙ্গুল দিয়া পায়খানাটা বের করতে হয়, গুট্টি মল এরকম থাকলে আমরা সেলেনিয়াম ব্যবহার করতে পারি। সেনিকুলা একই রকম, অর্থাৎ পার্থক্যটা একটা রোগের আলাদা পার্থক্য আছে, সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। তারপরে যে ওষুধটা আলোচনা করব সেটা হচ্ছে সিপিয়া, অর্থাৎ যারা বহু সন্তানের জনক এবং মহিলা কনস্টিপেশনে ভোগে এবং শিশু জন্মের পর থেকে তার কনস্টিপেশন থাকে, অথবা হালকা পাতলা বডি, অথবা তার সিপিআর লক্ষণগুলো পাইলেই আমরা অনায়াসেই কনস্টিপেশনের বেলাও এই ওষুধটা প্রয়োগ করে উপকার পেতে পারি। তারপরে সিলিকামিরি, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যবদ্ধ ভিন্ন অন্য লক্ষণ না থাকলে, অর্থাৎ অন্যান্য লক্ষণ যদি আপনি নাও পান, খালি কনস্টিপেশনের উপরে কোষ্ঠকাঠিন্যের উপরে আমরা সেটা ব্যবহার করতে পারি। প্রশ্ন হচ্ছে, এই কনস্টিপেশন রোগটা অনেক সময় অল্টারনেটিভ হয়ে থাকে, কখনো কদিন কনস্টিপেশন, কদিন পাতলা পায়খানা, এরকম যদি হয় তাহলে অনেকগুলো ওষুধের কথা মনে রাখতে পারেন। কদিন হয়তো ভালো থাকলো, আবার কদিন হলো, যদি সেটা ক্রনিক ডিজিজ হয়ে থাকে। তাহলে চলে আসি কী কী ওষুধ আসতে পারে। প্রথমেই কোষ্ঠকাঠিন্য বা উদারময়ে আমরা নাক্সের কথা চিন্তা করতে পারি, পালসের কথা চিন্তা করতে পারি, ইগনিশিয়া, জেলসিয়াম, এই ওষুধগুলো, কোনিয়াম, সেলিডোনিয়াম, অর্থাৎ পিত্তের ট্রাভেলসের কারণে অনেক সময় হয়ে থাকে কদিন পাতলা পায়খানা, কদিন কনস্টিপেশন, সেজন্য কার্ডোয়াস মেরি, অ্যান্টিম ক্রুড এবং অ্যামোনমিউর। তাহলে এই যে 2টা ভাগ করলাম, একটা ভাগ হচ্ছে যে কোষ্ঠবদ্ধতা এবং উদারময় যদি পাল্টাপাল্টি আসে, কদিন কোষ্ঠবদ্ধতা কদিন উদারময়, তাহলেই এই ওষুধগুলোর কথা স্মরণ রাখার চেষ্টা করবেন। তাহলে চলে আসি, অর্থাৎ আজকে এই কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগটা অথবা অনিয়মের কারণে যদি হয়ে থাকে
এবং মায়াজমেটিক কারণের উপরে ভিত্তি করে রোগগুলো ভালো করলে এবং স্পেশালি কয়েকটা ওষুধত কয়েকটা সিমটমের উপরে ভিত্তি করে আমরা যদি ওষুধগুলো প্রয়োগ করে করি, তাহলে কনস্টিপেশনের চিকিৎসা এলএম পদ্ধতিতে আমরা তার চিকিৎসা সহজে করতে পারবো বলে আমার বিশ্বাস। আর একটা কথা জানিয়ে আজকে আলোচনা শেষ করব। যারা আমার ভিডিওগুলো দেখছেন ইউটিউবে, তারা যেন আমার ভিডিওগুলো শেয়ার করে প্রচার করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।